দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে থাকছে আমি মাসুদ মিশা। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের বছর পর বছর পার হলেও সেই চুক্তি কতখানি বাস্তবায়িত হয়েছে অথবা যে উদ্দেশ্যে সেই চুক্তি করা তা কতখানি সফল হয়েছে তা নিয়ে নানামুখী প্রশ্ন উঠছে। সেই সঙ্গেই কেবল পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে নয়, পুরো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটিকে কেন্দ্র করে এক ধরনের ভূ রাজনীতি আবির্ভূত হচ্ছে। তার সঙ্গে যেরকম প্রতিবেশী ভারত কিংবা দূরপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন, তাদেরও নানান সমীকরণ, নানান চাওয়া পাওয়া যুক্ত হচ্ছে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক ভূ রাজনীতি। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। জেনারেল আকন্দ, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন মানবাধিকার খবরের নির্বাহী সম্পাদক এস.এম. ফারুক ভাই, আপনাকেও স্বাগত। এবং অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। এমদাদ ভাই, আপনাকেও স্বাগত। জেনারেল আকন্দ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। পার্বত্য চট্টগ্রাম এই শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি জানিয়েছেন রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। এই চুক্তিটি বাস্তবায়ন হলে আসলে কি কি সমস্যার সমাধান হতে পারে সেটি ছোট করে বলবেন, প্লাস এই চুক্তিটি এতদিনেও কেন বাস্তবায়ন করা গেল না? অনেক ধন্যবাদ মিশু। আপনারা জানেন যে 1997 সালে 2রা ডিসেম্বর এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। 27 বছর চলে গেছে এবং এই চুক্তিটা আমি অনেকবার পড়েছি। এই চুক্তিতে টোটাল 4টা সেকশন আছে, 72টা ধারা এবং আলটিমেটলি 98 উপধারা, 98টা। এবং সরকারি ভাষ্য মতে এই 98টা উপধারার মধ্যে 86টা ধারা পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে, 86। 4টা আংশিক বাস্তবায়িত হয়েছে এবং বাকি 8টা এখনও চলমান আছে। এবং এই চুক্তির সময় এটা শান্টুল আর্মা পাহাড়িদের, উপজাতিদের পক্ষে এটা সাইন করে এবং তখন উপজাতির পাহাড়ি এবং পাহাড়ি যে দলগুলো পিসিজেএসএস অন্যান্যদের কাছে সরকারের একটাই শর্ত ছিল, সেটা হচ্ছে আপনারা অস্ত্র জমা দেবেন, অস্ত্র সমর্পণ করবেন। বাংলাদেশ সরকার বাংলাদেশ 98টার মধ্যে 86টা বাস্তবায়িত করেছে, কিন্তু তারাও এই একটা শর্ত কিন্তু বাস্তবায়িত করে নাই। এখনও বিপুল পরিমাণ অস্ত্র পার্বত্য চট্টগ্রামে আছে এবং কেন তারা এটা জমা দেয় নাই? বিকজ এটা দিয়ে তারা চাঁদাবাজি করে। বছরে একটা হিসাব আমরা নিয়েছি, প্রায় 500 কোটি টাকা তারা চাঁদাবাজি করে এই অস্ত্র ভয় দেখিয়ে। এবং এটা টার্গেট করা সবাই, পাহাড়িরা, বাঙালিরা, ব্যবসায়ীরা, যারাই যাবে তাদের কাছে চাঁদাবাজি করে। এবং মূলত প্রকৃতপক্ষে এটা হয়তো 1000 কোটি টাকার বেশি হবে, বছরে 1000 কোটি টাকা হবে, এবং তারা এই অস্ত্রটা দেয়নি। যেই শর্তগুলো বা উপধারাগুলো যেটা বাস্তবায়িত হয়নি, এটা 97 সালে একটা সরকার এটা সাইন করেছিল এবং সাইন করার পরে আমার মনে হয় এটা আমরা এক্সটার্নাল এক্সপোজার সাকসেস দেখানোটা একটা মূল উদ্দেশ্য ছিল এবং পরবর্তীতে হয়তো এটা বাস্তবায়ন করার ব্যাপারে তাদের হয়তো আন্তরিকতার একটু অভাব থাকতে পারে। একটা মূল কোয়েশ্চেন থাকে যে ভূমি নিয়ে একটা আলোচনা সবসময় ওঠে। ওখানে একটা ভূমি কমিশন করার একটা কথা ছিল এবং এটা হয়েছিল। 9 সদস্যের একটা কমিটি, এটাতে জাস্টিস আনারুল হক এটা সভাপতি ছিলেন এবং 7 জন মেম্বারই 9 জনের মধ্যে পাহাড়ি। শান্টুল আর্মা রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান, 3টা ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান, 3টা সার্কেল চেয়ারম্যান এবং চট্টগ্রামের ডিভিশন কমিশনার। আনোয়ারুল হক সাহেব মারা যাওয়ার পরে কিন্তু তার রিপ্লেসমেন্ট আসে নাই এবং এটার যে নীতিমালা যেটা বের করতে হবে, নীতিমালাটা এখনও করা হয় নাই। এটা খুব ধীর গতি, বাট এটাতেও আই থিঙ্ক এই শান্তি চুক্তিটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করলে এটা আমাদের দেশের জন্য হয়তো কিছু হুমকি সৃষ্টি করতে পারে। টাইম হ্যাজ কাম ওয়েন দিস, এটা তো একটা হোলি বুক না, ইট ক্যান বি রিভিউড এবং এই রিভিশনটা আমরা এককভাবে কেউ করবে না, এটা সরকার থেকে উদ্যোগটা নিতে হবে। এখানে বাংলাদেশের মূলধারা রাজনীতিতে যারা আছে, বড় বড় দলগুলো সবাইকে সম্পৃক্ত রাখতে হবে, পাহাড়ি সব আঞ্চলিক দলগুলোকে সম্পৃক্ত রাখতে হবে, ধর্মীয় প্রতিনিধি রাখতে হবে, রেখে বসে উই ক্যান মেক নেসেসারি অ্যামেন্ডমেন্ট এবং এটা অল প্রবলেমস হ্যাভ এ সলিউশন। তো এটা কোনো কারণ নাই যে আমরা একটা উইন উইন একটা সলিউশন আনতে পারি। একটা কথা আমি না বললেই নাই, ভূমি উপজাতিরা 2007 সালের পর থেকে নিজেদেরকে আদিবাসী বলার একটু চেষ্টা করছে, বিকজ 2007 সালে জাতিসংঘ একটা ইউনাইটেড নেশনস ডিক্লারেশন ফর দি রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল সাইন করেছে এবং ওখানে বলেছে আদিবাসীরা উইল হ্যাভ টেরিটোরিয়াল রাইট। তার মানে ভূমির উপর একচ্ছত্র অধিপত্য থাকবে তাদের এবং অন্য কেউ ওখানে বসবাস করতে পারবে না। আমাদের বাংলাদেশে একমাত্র আদিবাসী হচ্ছে বাঙালিরা, যারা আদিকাল থেকে এই ভূমিতে বাস করে আসছে। পাহাড়িরা, উপজাতিরা, এই 45টা উপজাতি 1600 শতাব্দী থেকে 1800 শতাব্দীতে তারা পার্বত্য চট্টগ্রামে আসছে,
সুতরাং আদিকাল থেকে তারা নেই। তার আগ থেকেও তারা ভারতে এবং মায়ানমারে বসবাস করছে। এই দুইটা দেশ কিন্তু তাদেরকে আদিবাসী বলে নাই। বাট আমরা আমাদের অনেক ইন্টেলেকচুয়াল জেনে না জেনে, এবং দুঃখজনকভাবে আমাদের কিছু উপদেষ্টাও যারা এনজিও ব্যাকগ্রাউন্ডের, বিকজ এনজিওগুলো চলে পাশ্চাত্য দেশের অর্থায়নে, ইউরোপিয়ান দেশগুলোর অর্থায়নে। সুতরাং ইউরোপিয়ান দেশ যেটা চাই সেটাই তারা বলার চেষ্টা করে। তারা কি তাদের মুখে আমি আদিবাসী শব্দটা শুনেছি, তুমি আমার বুকটা ভেঙে গেছে। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী আমরা যতটুকু স্যাক্রিফাইস করেছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য, 387 মেম্বার্স অফ দি আর্মি, পুলিশ, বিডিআর, আনসার ডাইড, বিকেম শহীদ ইন চিটাগং হিল ট্র্যাক। শত শত ব্যক্তিরা ম্যালেরিয়াতে মারা গেছে। এখানে আমাদের যারা ক্ষমতায় আছে তারা কিভাবে তারা আদিবাসী বলে? আদিবাসী বলার কারণটা হচ্ছে আমাদের শান্তি চুক্তিতে সংবিধানের 23 ধারাতে ইউনাইটেড হিল ট্র্যাক্স অ্যাক্ট, যেটা ব্রিটিশ আমলে করা, সব কিছুতেই কিন্তু ওদেরকে উপজাতি বলা আছে, কোনোভাবেই আদিবাসী বলা নাই। এবং এই আদিবাসী দাবিটা তারা এখন এই জন্যই চলেছে যে ভূমির উপর তারা যাতে অধিকার দেয়। এবং দিস ইজ ওয়ান স্টেপ বিফোর আস্কিং ফর ইন্ডিপেন্ডেন্স। উই হ্যাভ টু বি অ্যাবসলিউটলি কেয়ারফুল। আমি একটু ফারুক ভাই আপনার কাছে আসতে চাই, পাহাড়ে যেসব সশস্ত্র গোষ্ঠী আছে তারা আসলে কি চায়? জেনারেল আখুনদের যে শঙ্কা যে এই চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে আমরা অনেক ধরনের বিপদেও পড়তে পারি, তারা কি আসলে শান্তি চুক্তির বাস্তবায়ন চায় নাকি তাদের চাওয়াটা অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। আসলে শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে যেই কথা হয় সেখানে আপনার 98টার মধ্যে প্রায় 86টা ধারা কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। এইটা সরকারের পক্ষেও বলা হয় এবং বিভিন্ন গবেষণায়ও দেখা যায়। এখন বিষয়টি হচ্ছে এই চুক্তি কিন্তু অলমোস্ট বাস্তবায়ন হয়েছে, অল্প কয়েকটি ধারা বাদে। এখন যেই বিষয়টি এখানে আসলে শঙ্কার সেটি হচ্ছে যেই ধারাগুলো এখনও বাস্তবায়ন হয়নি বা এগুলো আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটাও দেখার বিষয়। কারণ এগুলোর সাথে বাংলাদেশের অখণ্ডতা জড়িত আছে, বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিকতা আছে। এসব কারণে আসলে চুক্তির যেই অবাস্তবায়িত যে কয়েকটি ধারা আছে এগুলো বাস্তবায়ন কতটা সম্ভব এবং কতটা বাস্তবসম্মত এটিও ভাবতে হবে। আপনি যেটি জিজ্ঞেস করছিলেন আসলে পাহাড়ের সংগঠনগুলো কি চায়। 1997 সালে যখন চুক্তি হয় তখন কিন্তু জনসংহতি সমিতির সাথে এই চুক্তি হয়। জনসংহতি সমিতি হলো পাহাড়িদের একটি আঞ্চলিক সংগঠন, যেটি চুক্তির পর পর্যায়ক্রমে ভেঙে আজকে 4-5টি সংগঠনের রূপ নিয়েছে। এবং তারা প্রচুর আর্মস ক্যাডার তাদের আছে, তারা সশস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তাদের আছে, যেটি বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযানে উদ্ধার থেকেও দেখা যায়, যেটি কথার কথা নয়, তার বাস্তবতা আছে, বাস্তব ভিত্তি আছে। তো এই সংগঠনগুলো আসলে যদিও একসময় আদর্শ নিয়ে 1972 সালে এই জনসংহতি সমিতির জন্ম হয়েছিল, সেটি এখন আর সেই আদর্শে নেই। তাদের আদর্শ বিলীন হয়ে গিয়েছে, এখন মূলত চাঁদা নির্ভর হয়ে গিয়েছে। চাঁদাবাজিটা একটা খুবই তাদের প্রধান কাজ, অর্থনৈতিক বিষয়, যেটি আপনি বিভিন্ন গবেষণায় এসছে যে তারা বছরে 1000 কোটি টাকার উপর চাঁদাবাজি করেন। এটি একদম বাস্তব এবং এটি যেই কেউ এটি পরীক্ষা করতে চাইলে পাহাড়ের ধরেন কোনো একটা বাজারে যেতে হবে, জাস্ট কিছু কেনাকাটা করবে আপনি সমতলে আনার জন্য, অথবা এক উপজেলা থেকে আরেক উপজেলায় নেওয়ার জন্য। সেটা আপনি মুরগি কিনতে পারেন, কলা কিনতে পারেন, চাল ডাল যাই কিনেন না কেন, আপনি যখন এটা নিয়ে ক্যারি করে আপনি এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাবেন, আপনি যদি চাঁদা ছাড়া যেতে পারেন তাহলে আপনি পৃথিবীর অষ্টম আশ্চর্য একজন ব্যক্তি হয়ে যেতে পারেন। এটি হচ্ছে বাস্তবতা ওখানকার। তো রিপোর্ট করার ক্ষেত্রেও আমি প্রায় 23 বছর সাংবাদিকতা, 10 বছর সরাসরি আমি পার্বত্য চট্টগ্রামের মাঠে ঘাটে কাজ করেছি। আমি সরাসরি দেখেছি এবং এটি আপনিও জানেন, আপনি সাংবাদিক হিসেবে, যে কয়দিন পরপরই সেখানে সশস্ত্র গোলাগুলি হয়, নিজেদের মধ্যে হয়, নিরাপত্তা বাহিনীর সাথে হয়। এটি বিষয়গুলো একদম পরিষ্কার আসলে। আমি একটু এমদাদ ভাইয়ের কাছে যেতে চাই। এমদাদ ভাই, এই যে আমরা যে আলোচনা করছিলাম যে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে নানান ধরনের অস্ত্র এখনো আছে এবং অত্যাধুনিক অস্ত্র, সেগুলো নিশ্চয়ই কোনো বৈধ চ্যানেলে আসে না। ফলে একে তো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থান, তার সঙ্গে পুরো রাষ্ট্রের বাংলাদেশ নামক রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থান, সেই সঙ্গে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যুক্ত হয়েছে। আপনি জানেন এই সব মিলিয়ে এই অঞ্চলটা তার মানে আসলে আমাদের জন্য তো একটা নিরাপত্তার জন্য একটা হুমকি তৈরি করতে পারে। এই অস্ত্রগুলো কারা আনে, কিভাবে আনে, এবং সেটি কি মোকাবেলা করা সম্ভব না? ধন্যবাদ। আপনি আসলে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত একটা সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে যে অবস্থা বিরাজিত, এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের
আপনার সার্বভৌমত্ব বা এই সিচুয়েশনকে কন্টেইন করার জন্য যে শত শত সেনাবাহিনীর সদস্য বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ওখানে জীবনপাত করেছেন, জীবন দিয়েছেন, তাদের সশস্ত্র চিত্তে আজকে আমি আমার অন্তর থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে বিপদগামী যারা বিভিন্ন দেশের থেকে হোক, বাইরের থেকে, বিদেশ থেকে হোক অনুপ্রাণিত হয়ে যারা ইন্ধনের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম শুরু করে, সশস্ত্র সংগ্রামের নামে আমাদের দেশের এই যুবক তারা পাহাড়ি, চাকমা হোক, মারমা হোক, ত্রিপুরা হোক জীবন দিয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করছি আজকের এই দিনে। এটা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তিটা হয়েছিল আসলে এই অস্ত্রের ঝনঝনানিটা বন্ধ করার জন্য, কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে অস্ত্রটা আরো বেশি করেই সেখানে এখন অস্ত্রের ব্যাপ্তি এখন বেড়ে গেছে অনেকটা। কিভাবে বেড়েছে এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদের পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত অঞ্চলগুলো, বিশেষ করে ভারতীয় পূর্বাঞ্চলের মিজোরামের সাথে আমাদের যে সরাসরি লিঙ্ক বান্দরবন হয়ে, আবার এদিকে একই সাথে ত্রিপুরার সাথে আমাদের যে সম্পর্ক খাগড়াছড়ি হয়ে বা রাঙ্গামাটি হয়ে মিজোরামের সাথে যে সম্পর্ক, এবং মিজোরাম থেকে সেখানে মণিপুরে যে এখন অবস্থা যাচ্ছে, এবং পাশাপাশি আমাদের দক্ষিণে এই আরাকান অঞ্চলে আরাকান আর্মি বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিয়ানমার সেনাবাহিনীর যে অবস্থা, সেই প্রেক্ষাপটটা আমাদের সামনে আমরা যদি তুলে আনি তাহলে পার্বত্য চট্টগ্রামের অস্ত্র আসাটার বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে। একটু আগেই আমাদের আলোচকরা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একটা জিনিস তুলে এনেছেন, সেটা হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদার যেই পরিমাণ উল্লেখ করেছেন, এটা অনেকটা আমি বলবো যে এটা সত্যি সত্যি সেই চাঁদাবাজিটা হচ্ছে। সেই চাঁদার টাকাটা তারা অস্ত্র আনার ক্ষেত্রে তারা সেটাকে ব্যবহার করছে, একদিকে নিজেদের সার্ভাইভাল থেকেও বেশি করে অস্ত্র আমদানি করছে। আর যদি ধরেন এখানে পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করার যদি মানসিকতা নিয়ে কোনো স্টেক হোল্ডার থাকে, তারাও সেখানে অস্ত্রের যোগানের জন্য মুখিয়ে আছে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ এই যেমন দক্ষিণ থেকে এখন সেখানে আমরা জানি অতি সম্প্রতিও জাতিসংঘ বলেছে সেখানে একটা দুর্ভিক্ষ দেখার মতো অবস্থা হয়েছে, কারণ সেখানে উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সেগুলো সরবরাহ সেখানে মোটেও নাই। তো সেটা এখন প্রয়োজন যদি মেটাতে হয় তাহলে বাংলাদেশ থেকে মেটাতে হবে। বাংলাদেশ থেকে মেটাতে হলে এরা এই অস্ত্রের চাঁদাবাজির মাধ্যমে সেই নিত্য ব্যবহার্য জিনিসগুলো ওই সশস্ত্র গোষ্ঠী সীমান্তের ওই পারে তাদেরকে যদি সরবরাহ করে, তাদের কাছে দেওয়ার মতো আছে অস্ত্র, কারণ তাদের হাতে প্রচুর অস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্রগুলো তাদের হাতে আছে। বিশেষ করে আরাকান আর্মির কাছে, সেখানে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সাথে তাদের লিঙ্ক আপ আছে, চীন ন্যাশনাল আর্মির সাথে তাদের লিঙ্ক আপ আছে, শান ন্যাশনাল আর্মির সাথে তাদের লিঙ্ক আপ আছে। আরো সবচেয়ে বড় মারাত্মক যে গোষ্ঠী সেটা হচ্ছে ওয়া আর্মির সাথে, তাং আর্মির সাথে, এই গ্রুপটার কিন্তু এখানে প্রচুর লেনদেন আছে। আর পার্শ্ববর্তী যেটা হচ্ছে মিজোরামের এই যে অতি সম্প্রতি আমরা যেটা দেখেছি, এই যে আমাদের এখানে কেএনএফ, কুকি-চিন ন্যাশনাল আর্মি, তাদের সাথে মিজোদের এখানে কিন্তু একটা মিজোরামে একটা ভালো কুকিদের অবস্থান আছে। আবার আরো বৃহত্তর কুকি হচ্ছে মণিপুরে। সেই মণিপুরের কুকিরা এখন কিন্তু একেবারে যুদ্ধ অবস্থার মধ্যে আছে রাতে দিনে, এবং তাদের অস্ত্রের যোগান সেখানে হচ্ছে। অতি সম্প্রতি গত মাসেই আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রায় 1400-এর মতো সশস্ত্র কুকি তারা ঢুকে পড়েছে, চীন স্টেট থেকে এসছে, এখানে ঢুকেছে মণিপুরে কুকিদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। তো সেখানে তারা যে অস্ত্র নিয়ে এসছে, এবং এটাও আপনি হয়তো জানেন যে সেখানে খুব লো লেভেলের ড্রোন তারা ব্যবহার করেছে। সেই ড্রোন এই পর্যায়ে যখন চলে আসছে অবস্থা, আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনি যেটা বলছেন, আমাদের জন্য এখানে নিরাপত্তার সমূহ একেবারে হুমকি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি কয়েকদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইনসিডেন্টাল ঢাকায় দেখা হয়েছে। আমি ওনাকে বলেছি, দেখুন আমাদের কিন্তু সবচাইতে বড় এখন যেই ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু পার্বত্য চট্টগ্রামকে ঘিরে। সেটা একদিকে আপনি যে বলেছেন রোহিঙ্গার কথা, রোহিঙ্গারাও যদি কোনো স্টেক হোল্ডার চায় রোহিঙ্গাকে ব্যবহার করার জন্য, অলরেডি রোহিঙ্গারা কিন্তু ব্যবহার হচ্ছে। মিয়ানমার আর্মি ভেরি স্মার্টলি দে হ্যাভ রিক্রুটেড ওই পারে যারা রোহিঙ্গা আছে তাদেরকে নিয়েছে, এবং তারা দে আর ফাইটিং এগেইনস্ট দ্য আরাকান আর্মি।
সেটার জন্য দেখবেন আমাদের এই গত কয়েকদিন আগে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে প্রায় অনেক, উনি সংখ্যায় কম বলেছেন, 20 থেকে 25 বলেছেন, বাট আমরা বিভিন্ন সূত্রে শুনেছি 50,000-এর মতো আরো নতুন করে ঢুকে পড়েছে রোহিঙ্গা। কারণ হচ্ছে ওখানে যে অভ্যন্তরীণ রোহিঙ্গারা আছে, এই রোহিঙ্গারা যখন আরাকান আর্মির সাথে ফাইট করছে, আরাকান আর্মি গিয়ে রোহিঙ্গা ওই যাদের এলাকাগুলো আছে সেখানে আবার নতুন করে আক্রমণ চালাচ্ছে। এখন আমাদের জন্য যেটা সবচাইতে হুমকি ওই দিক থেকে সৃষ্টি হবে, এই আরাকান আর্মি ভার্সাস রোহিঙ্গাদের মধ্যে যদি সত্যি সত্যি এই মিয়ানমার আর্মি এই কাজটা করতে পারে, তাদের মধ্যে সংঘাতটা যদি বিস্তৃতি ঘটায়, তাহলে আমাদের এখানে যে 10 থেকে 11 লক্ষ রোহিঙ্গা আছে, তারা কিন্তু তখন তাদের পরিজন, তাদের আত্মীয় স্বজন বা তাদের স্বগোত্রীয় গোষ্ঠী বা সেম এথনিক এন্টিটি যখন সেখানে বিপদে পড়বে বা মার খাবে বা ভালো কিছু করছে, তাহলে এরা উৎসাহ পাবে। মার খেতে গেলেও তাতে রেসপন্ড করার জন্য তারা হয়তো মরিয়া হয়ে উঠবে। তখন কিন্তু সেটা আমাদের জন্য আরেকটা নিরাপত্তা ঝুঁকি আমাদের সামনে। আমি একদম পরিষ্কার মেজর ইমদাদ আপনাকে একটু থামাই। জেনারেল আকন্দ, আপনি নিশ্চয়ই মেজর ইমদাদকে শুনছিলেন, এবং এই পরিস্থিতিতে আমরা যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রামের কৌশলগত নিরাপত্তা, তার আশেপাশে মিয়ানমার এবং ভারতের অন্তত 3টি রাজ্য, ঠিক সেই সময় ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনটা অনেক বেশি দৃশ্যমান হয়েছে, বিশেষ করে 5 আগস্টের পর। আপনি জানেন যে আজকে বাংলাদেশের একটি উপ হাই কমিশনে রীতিমতো পরিকল্পিতভাবে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বলছে, এবং ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, পরিকল্পিতভাবে হামলা করেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো ডিপ্লোম্যাটিক স্থাপনার নিরাপত্তা দিতে হোস্ট কান্ট্রি বাধ্য। ভারত সেটি কেন করলো না নাকি পারল না, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বিবৃতি দেওয়ার আগেই তারা দুঃখ প্রকাশ করেছে। একই সাথে মমতা ব্যানার্জি আজকে তার পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছে, বাংলাদেশের শান্তিরক্ষী মিশন পাঠানোর কথা বলেছেন। শুভেন্দু যিনি বিজেপি নেতা, তারা একই টোনে কথা বলছেন। ফলে একটা উস্কানি এই সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে বাংলাদেশের প্রতি আসছে কিনা, এবং সে জায়গায় বাংলাদেশ সরকার এখন পর্যন্ত অন ট্র্যাক আছে বলে আপনি মনে করেন কিনা একজন এক্সপার্ট হিসেবে? অনেক ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক যে আমাদের একটা মিশনে আক্রমণ করে আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে দিতে পারে। আমি তো মনে করি যে এরকম একটা ঘটনা যদি বাংলাদেশে হতো, পরের দিনই হয়তো আমাদের অ্যাম্বাসেডারকে ভারত থেকে দেশে পাঠিয়ে দিত। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে উই হ্যাভ টু টেক এ স্ট্রঙ্গার স্ট্যান্ড। বাট পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকলে সবার জন্য এটা উপকার হবে। বাট ইট হ্যাজ টু বি এ উইন-উইন সিচুয়েশন ফর বোথ দি কান্ট্রিজ। পার্বত্য চট্টগ্রাম, আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম, আমাদের একটা ভালোবাসার জায়গা, একটা স্মৃতির জায়গা, অনেক মধুর স্মৃতি, অনেক কঠিন স্মৃতি ওখানে আছে, এবং আমরা যে পরিমাণ ওখানে কষ্ট করেছি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য। বাট ইট ইজ অলসো এ ভেরি সেন্সিটিভ এরিয়া, অনেক সম্ভাবনাময় একটা এরিয়া, যেখানে মিনারেল রিসোর্স থাকতে পারে, হাইড্রো ইলেকট্রিসিটি আছে, এগ্রিকালচারে ইট ইজ ভেরি প্রসপেক্টিভ, অনেক উৎপাদন হতে পারে, ট্যুরিজমের ক্ষেত্রে হতে পারে। বাট এটা আমাদের প্রতিবেশীরা পার্বত্য চট্টগ্রামকে একটা রেগুলেটরি মেজার হিসেবে তারা ব্যবহার করে। আমাদের সরকার যখন একটা সিদ্ধান্ত নেয় যেটাতে আমাদের প্রতিবেশীরা খুশি হয় না, তখন দেখা যায় পার্বত্য চট্টগ্রামের সমস্যা বেড়ে যাচ্ছে, অশান্তিটা বাড়ে। বিকজ আমি কেন বলি, একটা পার্বত্য চট্টগ্রামে আপনি শুধু একটা দেশ ইচ্ছা করলে শান্তি আনতে পারবে না, ইট নিডস রিজিওনাল কোঅপারেশন। আমাদের বর্ডারকে আমরা এমনভাবে সুরক্ষিত করব, ভারত থেকে তাদের সন্ত্রাসীরা যাতে আমাদের দেশে ঢুকতে না পারে, মায়ানমার থেকে তাদের সন্ত্রাসীরা যাতে আমাদের এখানে ঢুকতে না পারে। অনুরূপভাবে আমরা প্রতিবেশীদের চাই তারা এমনভাবে বর্ডারটা সুরক্ষিত করবে যে আমাদের দেশে সন্ত্রাসী কার্যকলাপ করে তারা সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে যাতে ওই দেশে চলে যেতে না পারে। আমরা যখন শান্তি চুক্তির আগে শান্তি বাহিনী কারা, সবাই পাহাড়ি কাপড় পরা, হাতে অস্ত্র, সে শান্তি বাহিনী, হাত থেকে ফেলে দিল জঙ্গলে, হি বিকামস এ পাহাড়ি, সে বিকামস এ পাহাড়ি, অপারেশন করে তারা অস্ত্র নিয়ে ওই পারে চলে গেল। সুতরাং এই জন্য রিজিওনাল কোঅপারেশন দরকার। আমাদের প্রতিবেশীরা যদি মনে করে যে আমাদের সন্ত্রাসীদের তারা আশ্রয় দিবে, আমরাও তাহলে আমরা আশ্রয় দিব তাদের সন্ত্রাসীদের। দে অলসো হ্যাভ প্রবলেম ইন ডিফারেন্ট স্টেটস অফ সেভেন। কিন্তু সেটার ফলাফল কি হবে? ফলাফল ভালো হবে না, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকুক, এবং এই ওই দেশের নেতারা যেসব বক্তব্য দিচ্ছে, আমি একটা থিওরি আপনাকে বলি, থুসিডিডিস ট্র্যাপ বলে, যেখানে বলা হচ্ছে রাইজিং পাওয়ার একটা ডেঞ্জারাস সিচুয়েশন হবে যখন রাইজিং পাওয়ার এক্সিস্টিং পাওয়ারকে থ্রেট করবে। এবং গ্রাহাম অ্যালিসন নামে একজন আমেরিকান চিন্তাবিদ, উনি এই থিওরিটা দিয়েছিলেন আমেরিকা চায়নাকে নিয়ে। বাট আমাদের রিজনে কিন্তু সুপার পাওয়ার হচ্ছে ভারত, এবং রাইজিং পাওয়ার কারা? আমরা রাইজিং পাওয়ার।
এবং এখন কিন্তু দেশরা অন গ্রাউন্ডে অস্ত্র নিয়ে যুদ্ধ করে না, তারা মিডিয়া ওয়ার করে, তারা ডিপ্লোম্যাটিক ওয়ার করে, ইকোনমিক ওয়ার করে। এবং আমাদের প্রতিবেশীরা কিন্তু এই যুদ্ধটা আমাদের, বিকজ তাদের স্ট্যাটাসকো ইজ কোয়েশ্চেনেবল, ইজ থ্রেটেন, এবং এই জন্য তারা মিডিয়ার মাধ্যমে এমন মিথ্যা কথা বলে, এমন গুজব ছড়াচ্ছে, আমাদের দেশের ইন্টারনাল শান্তি নষ্ট হচ্ছে। সেই কারণে আমাদের পার্বত্য চট্টগ্রাম কয়েক মাস আগে একটু খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে একটু অস্থিরতা ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছে একটা ব্যবস্থা নেন। ওরা তো ব্যবস্থা নেওয়ার কেউ না, ইট ইজ আস উইল টেক। এবং আমি মনে করি যে চারটা আংশিক সম্পন্নকৃত যে ধারাগুলো, এর মধ্যে একটা ছিল সেনা ক্যাম্পগুলো উইথড্র হয়ে 3টা গ্যারিসনে থাকবে। আমি মনে করি দিস ইজ দি টাইম উই শুড রিডিপ্লয়, বিকজ কুকি চীন শান্তি চুক্তি হয়েছিল PCJSS এর সাথে, নাও কুকি চীন ইজ এ বিগ থ্রেট, এবং তারা যথেষ্ট ওয়েল আর্মড এবং ওয়েল ট্রেন। এবং আমি মনে করি যেসব এলাকাতে আমরা ক্যাম্প ছেড়ে চলে আসছি, পর্যায়ক্রমে এই ক্যাম্পগুলো আবার রিস্টাবলিশ করা উচিত। দেশের সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং প্রয়োজন হলে আমি রিটায়ারমেন্ট থেকে ফেরত গিয়ে আমি আবার সেই ক্যাম্পে যাব আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা একটা বিরতি নিই দর্শক, আমরা বিরতির পর ফিরে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের নিয়ে একটা ভুল ধারণা তৈরি করছে ভারতের গণমাধ্যমের একাংশ। আমাদের সঙ্গে একজন গণমাধ্যমের মানুষও আছেন, কেন সেটা করছে এবং সে জায়গায় আমাদের গণমাধ্যম কি ভূমিকা পালন করতে পারে সেটি নিয়েও কথা বলবো আমরা। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি আঞ্চলিক ভূ রাজনীতি ও পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে। আমাদের সঙ্গে ASM ফারুক আছেন। ফারুক ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনি গত কয়েকদিনের ভারতীয় গণমাধ্যম একটা বড় অংশ তাদের ন্যারেটিভ যদি দেখেন সেটি খুবই ভয়ঙ্কর, যে বাংলাদেশে ভয়াবহ রকমের একটা পরিস্থিতি চলছে, এরকম একটা ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছে। এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেছেন যে এটা কেবল ভারতেই চলছে তা না, এটা একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে ইন এগেনস্ট অফ বাংলাদেশ। ফলে সেই একটু আগে জেনারেল আকান্দ বলছিলেন যে এখনকার যুদ্ধটা আসলে শুধু জমি দখল বা রাষ্ট্র দখল করার যুদ্ধ না, এখন মিডিয়ার যুদ্ধ, কূটনীতির যুদ্ধ। ফলে সেই জায়গায় ভারতীয় মিডিয়ার এই ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে এখানে হচ্ছে মানে প্রতিবেশী দেশ হিসেবে ভারত যে ভূমিকাটা রাখা উচিত ছিল আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এবং 15-16 বছরের একটি ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়ার পর, সেখানে আমরা দেখেছি যে ভারত আমাদের এই গণ আকাঙ্ক্ষা, গণ দাবি বা এই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইটি আপনি ভারতের মিডিয়া এবং সরকার উভয়ই কিন্তু এই অবস্থানটা রেখেছে, এটি দেখাই যাচ্ছে। নয়তো আজকে যে ঘটনাটি ভারতে ঘটেছে, আমাদের একটি মিশনে, কূটনৈতিক মিশনে যে হামলার ঘটনা, এটি তো সরকারের দায়িত্ব এই মিশনকে নিরাপত্তা দেওয়া, এবং ওইটা সার্বভৌম একটি মিশনের ক্ষেত্রে টেরিটরি। তো এখানে আসলে উপদেষ্টা যেটি বলেছেন যে শুধু ভারত নয়, গ্লোবালি এটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে একটি প্রপাগান্ডা, প্রচারণা। এটি আসলে যেই পালিয়ে যাওয়া যেই সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ওরা তো বসে নেই আসলে। তারা 16 বছর একটানা এই দেশের মসনদে ছিল, শাসন করেছে, শোষণ করেছে। এই যে তাদের পতন, তারা তো বসে থাকবে না, তারা গ্লোবালি চেষ্টা করবে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা আসবে, যেহেতু আওয়ামী লীগ আসার কোনো সুযোগ আসলে এই মুহূর্তে বাংলাদেশে নেই, এবং কবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে সেটিও কিন্তু এখন প্রশ্নের বিষয়। বাংলাদেশের মানুষ কখন তাদেরকে গ্রহণ করবে? অতএব তারা এখন সারা বিশ্বে যেখানেই পারে, যেভাবেই পারে, বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোই তাদের প্রধান কাজ। তাদের তো এখন টাকা পয়সারও অভাব নেই। হাজার হাজার কোটি টাকা, শত হাজার কোটি টাকা যে মারিং কাটিং করে নিয়েছে, সেগুলো তো ব্যবহারের এখনই সুযোগ তাদের, তাই করছে কিন্তু। আর আপনি মিডিয়ার কথা যদি বলেন, ভারত কেন, আমাদের দেশের ভেতরে যে মিডিয়া, আমরাই বা কতটুকু ভূমিকা রাখছি আসলে, আমাদের ভূমিকার জায়গাটা কি? এখানে যেমন গণমাধ্যম সংস্কার একটি কমিটি হয়েছে, আমার অভিমত এবং আমি এই কমিটির কাছে দাবি রাখতে চাই, আমাদের গণমাধ্যমকেও শিরধারা সোজা করে থাকার মতো একটা অবস্থান তৈরি করতে যেন এই সংস্কার কমিটি ভূমিকা রাখে। না হলে এই যে আমাদের গণমাধ্যম আপনার স্রোতের জলে ভাষার মতো যখন যেদিকে স্রোত যায় ওদিকে ভেসে যায়, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটি দুটি মিডিয়া সেই ভূমিকা যদি রাখে শত শত মিডিয়ার মধ্যে, সেটি উদাহরণ হতে পারে না। উদাহরণ হওয়ার জন্য আমাদেরকে কিন্তু শক্ত মেরুদণ্ডওয়ালা
আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে আমাদের নিজের, তখন আমরা পৃথিবীর গণমাধ্যমের সাথেও কিন্তু আমরা ফাইট দিতে পারবো। জি, আমি একটু আবার চিটাং যেতে চাই। মেজর ইমদাদ, আপনি নিজেও ডিপ্লোম্যাটিক মিশনে ছিলেন, ফলে আজকে বা গত কয়েকদিনে ভারতের নামক রাষ্ট্রটির যে আচরণ, সেখানকার মানুষের যে আচরণ, আজকে অনেকগুলো বন্দরে তারা বিক্ষোভ করেছে, অনেকগুলো পোর্ট এলাকায়, মানে বাংলাদেশের সংলগ্ন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেটি প্রতিহত করেছে, কিন্তু তারা বাংলাদেশে ঢুকে পড়ার একটা চেষ্টা করেছে। মমতা ব্যানার্জি যে টোনে কথা বলেছেন, শুভেন্দু চক্রবর্তী যে টোনে কথা বলছেন, এমনকি আজকে একটা কূটনৈতিক মিশনে আপনি ছিলেন, যেভাবে হামলা হলো, এভাবে কূটনৈতিক মিশনে শত শত মানুষ ঢুকে পড়েছে, স্থানীয় প্রশাসন, পুলিশ সেই নিরাপত্তা দিতে পারেনি। ফলে এইটা আসলে কি ইঙ্গিত দেয়? পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই হামলাটা পরিকল্পিত। ধন্যবাদ। আজকে এটা যদি হঠাৎ করে একটা যদি কোনো ধরনের অগ্নিস্ফুলিঙ্গের থেকে দাবানল সৃষ্টি, সেরকম নয়। কিন্তু এই জিনিসটা আজকে বেশ কয়েকদিন ধরে, সপ্তাহ 2 সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরেই চলছে। তো সেখানে এই ঘটনাটা হঠাৎ নয়। ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে আগরতলাতে, সেটা কিন্তু প্রিকশন নিলেই কিন্তু এটা ঘটা কিন্তু সম্ভব নয়। এটা শুধু আমি ডিপ্লোম্যাটিক মিশনে ছিলাম সেভাবে নয়, এটা যদি আমরা আমাদের অন্যান্য কৌশল যেগুলি বলি, আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমেও আমরা এটা আমাদের তাদের পক্ষে অজানা নয় যে এরকম একটা ঘটনা ঘটবে। কারণ গতকালও আমরা দেখেছি যে আসামে সেখানে আপনার বেশ লোকজন জড়ো হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। একইভাবে পশ্চিমবঙ্গে শুভেন্দু চট্টোপাধ্যায় বা উনি যে ধরনের বক্তব্য উপস্থাপন উস্কানি দিচ্ছিলেন, সেখান থেকে এগুলো আঁচ করা যে অসম্ভব ছিল না যে আমাদের সেখানে যেই দূতাবাস আছে বা উপদূতাবাস যেগুলো আছে, সেগুলো সুরক্ষার ব্যবস্থা করা তাদের এটা একেবারে নৈতিক না, শুধু এটা তাদের পবিত্র দায়িত্ব যে কোনো দেশের। আপনি সাতুর একটা বই আছে, সেটা ডিপ্লোমেসিতে অনেকেই বলে যে এটাকে বাইবেলও বলে কেউ কেউ। সেখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউ ক্যানট ইভেন শো এ নিডল টুয়ার্ডস এ ডিপ্লোম্যাট। কারণ তোমার দেশে যে ডিপ্লোম্যাট, সে অন্য একটা দেশের পুরো জনগণের প্রতিনিধিত্ব করছে, সে সরকার, জনগণ সবার প্রতিনিধি হচ্ছে সেই দূতাবাসের যিনি আছেন বা যারা আছেন, এবং সেই দূতাবাস হচ্ছে ওই দেশের একটা প্রতিভূখণ্ড। একটু আগে আমার আলোচক জামিল মনির বলছিলেন যে এটা আমাদের একটা দেশের এই অংশ, এটা দেশের সার্বভৌমত্বের এই অংশ, যেখানে দূতাবাস থাকে সেটার উপর আক্রমণ করা, সেটা হচ্ছে একেবারে অনাকাঙ্ক্ষিত শুধু নয়, এটা এক ধরনের অপরাধ। সে দেশের আমি বলবো যে তাদের ব্যর্থতাও সেখানে উঠে এসছে। এবং এই ঘটনা যেটার জন্য করা হচ্ছে, সেটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে, যিনি আজকে যেমন মমতা ব্যানার্জি, উনি সবসময় আমি দেখেছি সেখানে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। আমার অনেক শ্রদ্ধা আছে ওনার প্রতি। কারণ আসামে যখন এই লক্ষ লক্ষ মানুষকে যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিচ্ছিল, তখন আমি কিন্তু একটা বিষয়, আমি একটু সেমিনার বোম্বে থেকে হয়ে কলকাতায় ছিলাম, আমি দেখেছি উনি পরিষ্কার করে বলছেন অসমের অসভ্যতা বন্ধ করা হোক। সেই কথাটার জন্য আমার কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। কিন্তু আজকে ওনাকে কে তথ্য দিল বাংলাদেশে এমন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে? বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে এখানে সংঘাত সংঘর্ষ চলছে না। এখানে আমরা জানি, আমরা পিসকিপির হিসাবেও দেখেছি আমরা পৃথিবীর প্রান্তে। আমি কঙ্গোতে ছিলাম, সেখানে 40 লক্ষ মানুষ নিহত হয়েছে সংঘাতের মাধ্যমে। এই যখন সংঘাত প্রায় শেষ, তখন আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে শান্তিরক্ষী হিসেবে। পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের থেকে শান্তি রক্ষার অভিজ্ঞতা ইভেন ভারত পাকিস্তানেরও নাই, কারো নাই। সেখানে সেই প্রেক্ষাপটে আমাদের দেশে শান্তিরক্ষী পাঠানোর কথা তোলা, এটা একেবারেই অযাচিত, অনাকাঙ্ক্ষিত এক ধরনের হস্তক্ষেপ একটা দেশের সার্বভৌমত্বের প্রতি। আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটে নাই, ইভেন কি আমাদের সেনাবাহিনী দেওয়া হয়েছে, সেখানে যে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দেওয়া হয়েছে, সেটাও কিন্তু সেনাবাহিনীকে প্রয়োগ করতে হচ্ছে না। আপনি কি জানেন কোথাও ঢাকা বা চট্টগ্রামে বা রাজশাহী, খুলনা কোথাও সেনাবাহিনী এই যে তাকে দেওয়া, আমাদের অফিসারদেরকে দেওয়া যে ম্যাজিস্ট্রেশন পাওয়ার, সেটা কোথাও অ্যাপ্লাই করেছে? কারণ করে নাই, করার প্রয়োজন হচ্ছে না। সেই ক্ষেত্রে আবার আরেকজন উপযাচক হয়ে আরেক দেশের অত্যন্ত দায়িত্ববান একজন ব্যক্তি যদি বলেন যে আমাদের শান্তি বাহিনী বাংলাদেশে প্রেরণ করা, এটা আমাদের
জাতীয় অহংবোধের প্রতি যেমন এক ধরনের আমি বলবো অপমানিত করা, অন্যদিকে আমাদের আভ্যন্তরীণ আমাদের সার্বভৌমত্ব সকল ক্ষেত্রে সরাসরি একেবারে আমি বলবো যে নেকেটলি এটা হস্তক্ষেপ করার মতো। জেনারেল এখন এই ভারতের এই আচরণকে পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক আচরণ হিসেবে দেখতে চাই, প্রভোকেশন হিসেবে দেখতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমার আমাদের এয়ার স্পেস ভায়োলেট করেছে, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্যকে হত্যা করেছে, কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছে। ফলে সেই পরিস্থিতি আমরা সামাল দিয়েছি ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে। এখন বাংলাদেশ একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতি পার করছে। সেই সময়ে প্রতিবেশী ভারত, যারা দুদিন আগেও বলছিল যে এই সম্পর্ক এখন একটা সোনালী অধ্যায়, নতুন কৌশলগত সম্পর্ক, ফলে সেই জায়গায় এ ধরনের প্রভোকেশন ভারত কেন করছে? ভারতের অর্জনটা কি হতে পারে এখান থেকে? আমি এটা অনেক চিন্তা করে এটা কোনো জবাব আমি খুঁজে পাই না। এটার সাথে অনেক মিল আছে। একসময় আমাদের বার্নিকেট আমেরিকান অ্যাম্বাসেডার ছিলেন, উনি এই গুম খুন তদন্ত করতে একটা গ্রুপের সাথে দেখা করতে গেলেন। তখন হেলমেট পরা কিছু লোকজন তার গাড়ি ঘেরাও করে আসলো, উনি নিরাপত্তা করেন চলে আসলেন। এবং পরে জানা গেল যে এটা সরকারি দলই, সরকারি ওই ছাত্রলীগ হেলমেট পরে পাঠিয়ে এই ঘটনাটা ঘটেছে। ত্রিপুরায় যেটা হচ্ছে এবং যেটা হচ্ছে আমি তো মনে করি সবই ভারতীয় সরকারের সাপোর্টে। এটা সম্ভবত বার্নিকেট, এটা পিটার হাসের সময়ের ঘটনা। এটা পিটার হাস না, এটা বার্নিকেটের সময় হচ্ছিল, সোফার আই রিমেম্বার হয়তো। এবং অনুরূপ ঘটনা এখন হচ্ছে। এবং এটা আমি মনে করি যে দুইটা পারস্পরিক প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার। বাট এই সম্পর্কটা কিন্তু শুধু সরকার থাকলে হবে না। বর্তমানে ভারত এই একটা সরকার, স্বৈরাচার সরকার 1000 ভাইদের বোনদের নির্বিচারে খুন করে লক্ষ 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 কোটি টাকা চুরি করে তারা চলে গেছে। তাদের সাপোর্টে যে প্রোপাগান্ডা তারা চালাচ্ছে, এটাতে বাংলাদেশের মানুষের কিন্তু ঘৃণা জন্মাচ্ছে আমাদের প্রতিবেশীদের প্রতি, আমাদের মনে একটা ক্ষোভ জন্মাচ্ছে। এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং দে আর লুজিং মোর। আমরা ভারতে যদি ভিসা না যাই তো কলকাতার মার্কেট চলবে না। আমাদের রুগীরা যদি ভারতে না যায় তাদের হসপিটাল চলবে না। ইটস এ উইন সিচুয়েশন। একটা ডাক্তার নাকি বলেছে আর চিকিৎসা আমাদের করবে না। উই ডোন্ট নিড টু গো টু ইন্ডিয়া, উই ক্যান গো টু থাইল্যান্ড, ওখানে একই খরচে করা যায়। মাহাতির মোহাম্মদ হার্টে প্রবলেম হলো, উনি ডাক্তাররা বললো আপনাকে বিদেশে যেতে হবে অপারেশন করতে। উনি বলছেন আমি বিদেশে যাব না, তোমরা সক্ষমতা বাড়াও, আমি দেশে অপারেশন করব। 3 বছর পরে সক্ষমতা বাড়ানোর পরে ওনার অপারেশন ওপেন হার্ট হয়েছে মালয়েশিয়াতে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদেরকে উন্নত করতে হবে। এই চুরি বন্ধ করে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ক্যাপাবিলিটি। এবং এই এবং আমাদের যে ঘৃণা জন্মাচ্ছে, ক্ষোভ জন্মাচ্ছে আমাদের প্রতিবেশীদের প্রতি, এটা তো আমি দেখি না যে অচিরে এটা কোনো পরিবর্তন হবে। আলটিমেটলি দে উইল বি এ লুজার। তাদের এতটুকু দূরদৃষ্টি নাই যে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখলে আমরা সবাই লাভবান। তারা যদি লুজার হয়, উইনারটা কে হবে? আমরা হব? আমরা উইনার হব না। এখানে বোথ পার্টিজ উইল লুজ, কেউ একটু বেশি কেউ একটু কম। এবং আমাদের গত 15 বছর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেছি, আমরা শুধু দিয়েছি, আমরা কিন্তু কিছু পাই নাই। ইট ওয়াজ নট এ ইকুয়াল নেগোসিয়েশন উইথ আওয়ার নেবার। তো উই হ্যাভ টু বি অন ইকুয়াল গ্রাউন্ড। আমরা বিশ্বাস করি যে ভালো সম্পর্ক দরকার, বাট এরকম অপরাধ করলে ন্যাক্কারজনকভাবে আমাদের অ্যাম্বাসিতে তারা যদি আক্রমণ করে আমাদের পতাকা পুড়িয়ে দেয়, উই হ্যাভ টু টেক এ স্ট্রঙ্গার স্ট্যান্ড। আমাদের আরও শক্তভাবে আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে এবং আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার্থে দেশ বিরোধী যত এগ্রিমেন্ট আছে, যত কিছু আছে, সব কিছু বাতিল করে আমাদেরকে রিভাইভ করতে হবে। এই অবস্থায় কি আমাদের দুটো ইস্যু, একটা হচ্ছে জাতীয় ঐক্যের কথা সবাই বলেন, আমরা ভারতের কাছ থেকে যত সমালোচনাই করি, আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে ধুয়ে ফেলেন অন্য সব ইস্যুতে, বিজেপিকে, কিন্তু যখন বাংলাদেশ প্রসঙ্গে ওনাকে স্টেটমেন্ট দিতে বলা হলো, তখন তিনি যে টোনে স্টেটমেন্ট দিলেন সেই টোন আর নরেন্দ্র মোদীর টোন একই রকম। আমাদের এখানে সেই রাজনৈতিক ঐক্য কতটা জরুরি এবং সেই সাথে সীমান্তের নিরাপত্তা বাড়ানোও নতুন করে জরুরি কিনা, সেই প্রসঙ্গে আলাপ করবো আমরা। তার আগে আবারও বিরতি নিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ভূ রাজনীতি ইস্যুতে। আমরা ফারুক ভাই একটু আপনার কাছে যেতে চাই। আপনি যদি আমাদেরকে আরেকটু সংক্ষেপ করে 1-2 মিনিটের ভিতরে বলেন যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুর সঙ্গে আমাদের এই মিয়ানমার এবং ভারতের আচরণ, সেই জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, সেই বিষয়গুলো রক্ষার ক্ষেত্রে আমাদের আর কি করা উচিত? আসলে আজকে যে আপনি বিষয়টি নির্ধারণ করেছেন, পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক ভূ রাজনীতি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে কিন্তু নানা রকম ষড়যন্ত্র আজকে নতুন নয়, দেশি বিদেশি নানান ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামকে নিয়ে হয়।
আপনি প্রতিবেশী রাষ্ট্রের কথা যদি বলেন, 1997 সালে যে পার্বত্য চুক্তিটি হলো, যেটি শান্তি চুক্তি নামে পরিচিত, আসলে এটি কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে বলে অভিযোগ আছে। এবং দেখা যায় খুবই তড়িঘড়ি করে 96-তে জুন মাসে আওয়ামী লীগ তখন ক্ষমতায় আসলেন এবং 1 বছরের মাথায় গিয়ে খুব তড়িঘড়ি করে এই চুক্তিটি করে ফেললো। এবং বলা হয়ে থাকে যে এই চুক্তিটি আসলে প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে। যদি তা না হতো, সুচিন্তিতভাবে যদি সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে, পার্বত্য চট্টগ্রামের সকল বাসিন্দাদেরকে নিয়ে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে যদি এই চুক্তিটি করা হতো, আসলে এটি মানে আপনার চমৎকার একটি চুক্তি হতে পারত পার্বত্য চট্টগ্রাম শান্ত রাখার জন্য, এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অস্থিরতা তৈরি করার এই সুযোগটি বন্ধ হয়ে যেত। দেখুন আপনি, পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা 1972 সালে জনসংহতি সমিতি গঠনের মধ্য দিয়ে হয়েছিল, তারা কিন্তু 1972 সালেই প্রস্তাব করেছিল স্বায়ত্তশাসনের জন্য। 4টি দাবি নিয়ে তখন সরকারের কাছে এসেছিল। সরকার যখন এটি প্রত্যাখ্যান করেছে, তখন তারা কিন্তু সশস্ত্র আন্দোলনে চলে গেল এবং 1973 সালেই তারা কিন্তু আর্মস গ্রুপ গঠন করে ফেলে, যেটি শান্তিবাহিনী নামে পরিচিত ছিল। তো এই শান্তিবাহিনী 1973 সাল থেকে 1996 সাল পর্যন্ত কিন্তু পার্বত্য চট্টগ্রামে এত হত্যাযজ্ঞ চালিয়েছে যে অন্তত লক্ষ মানুষ ওখানে হত্যা করেছে। আমি একটু বলতে চাচ্ছি বাঙালিদেরকে, এবং এখানে পাহাড়িও নিহত হয়েছে। সেখানে আর্মি, বিডিআর, আনসার, বিভিন্ন সংস্থার লোকজন নিহত হয়েছে। এবং চুক্তির পরে যেটি হয়েছে, একটি অংশের সাথে চুক্তি করলেও তারা যে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল, সেই অস্ত্রশস্ত্র কিন্তু আমরা জমা দিতে দেখিনি। কেন বলছি? গত 27 বছরে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে, অত্যাধুনিক অস্ত্র কিন্তু দেখা যাচ্ছে। এখন এখানে বিবেচ্য বিষয় হলো, আপনি পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার জন্য আমাদের সরকার যখন যেই থাকুক না কেন, তারা আসলে কি করছে, কি ব্যবস্থা নিচ্ছে, এটি কিন্তু দেখার দরকার। যেমন আমাদের এখন যিনি পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, উনি একজন উপজাতি, এটি আইনের বলেই আছেন। কিন্তু এই চুক্তি এতটাই বৈষম্য করেছে, সেখানে আপনি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা বলেন, পরিষদগুলো আছে, আঞ্চলিক পরিষদ, 27 বছর ধরে সেখানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় একজন ব্যক্তি এখন অধিষ্ঠিত আছেন। এটা কিভাবে সম্ভব হতে পারে? এবং এই প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন চেয়ারম্যানকে নিয়ে যে আঞ্চলিক পরিষদ, সেটি কিন্তু 27 বছরে একবারও নির্বাচন হয়নি। এটা কিভাবে হতে পারে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে? একইভাবে আপনার প্রায় 25 বছর ধরে 3 পার্বত্য জেলাতেও কোনো নির্বাচন আমরা দেখতে পাইনি। তো সেখানে যেটি হচ্ছে, আপনার শুধুমাত্র একটি সম্প্রদায় থেকে এই যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, চেয়ারগুলো দেওয়া হচ্ছে, এতে করে ওখানে যে বৈষম্য, এখন কিন্তু সময় এসছে এই বৈষম্য বিরোধী সরকারের এই চুক্তিকে রিভিউ করে ওখানে যেই ধারাগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং ভূখণ্ডের সাথে আপনার আমাদের যে একক রাষ্ট্র কাঠামো, এইটাও কিন্তু আপনার লঙ্ঘিত হবে এই চুক্তি বাস্তবায়ন হলে। এখন সময় এসছে এই চুক্তিটি এখনই রিভিউ করে সংশোধন করা। এমদাদ ভাই, আপনাকে একটু ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, এই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন এখন চলছে, এই অবস্থায় নতুন করে আমরা জানি যে আমাদের যে সমস্ত স্পর্শকাতর এলাকা, তার একটা পার্বত্য চট্টগ্রাম, সেটিতে নতুন করে কোনো অস্থিরতা দেখা দিতে পারে কিনা? সেখান থেকে সীমান্ত রোড রয়েছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোর কথা আপনি বলছিলেন, আমাদের এই এবং অন্যান্য ঘটনা পাবো সেই, এবং তার পরিপ্রেক্ষিতে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত আমাদের এখনই? ধন্যবাদ। এটা যে কোনো সময় বিস্তৃতি লাভ করতে পারে। তার প্রথম কারণ হচ্ছে, আমাদের যে মূল রাজনৈতিক ধারা যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, তারা কখনো মনে করেন না যে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা রাজনৈতিক একটা সমস্যা, রাজনীতিবিদরা সেখানে মূলধারা রাজনীতি সেখানে বিস্তৃতি ঘটাবেন। সেটা না করে পার্বত্য চট্টগ্রাম যাই কিছু করুক, ওখানে সেনাবাহিনী আছে, এটা সেনাবাহিনীর বিষয়, সেনাবাহিনী এটা সামাল দিবে, এই ধরনের একটা মানসিকতা নিয়ে আমাদের মূল রাজনৈতিক ধারা বা আমাদের রাজনৈতিক সুশীল সমাজ বা যারা আছে, তাদের এই ধারণা যতদিন পর্যন্ত বিদরিত না হবে, ততদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যে কোনো একেবারেই আমি বলবো যে এটা একটা সবসময় বাংলাদেশের জন্য একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল হয়ে থাকবে। কারণ এই কয়দিন আগে যখন দেখেছেন, একটা সাধারণ মোটরসাইকেল চুরির ব্যাপারে দুইটা পুরাপুরি সম্প্রদায় আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছে, তার মধ্যে তাদের মধ্যে কোনো ইনক্লুসিভনেস নাই। আমি এখানে একটু করে একটা জিনিস বলি, কারণ এই চুক্তিটার সাথে আমি এত প্রথমভাবেই জড়িত ছিলাম, হয়তো সেটা প্রিয়াম্বলে বলে দিতে পারতাম যে এটার আমি এই যে আমাদের তৎকালীন ডিজিএফআই এর যে কাউন্টার ইন্টেলিজেন্স থেকে আই ওয়াজ দ্য চিফ সিকিউরিটি নেগোশিয়েটিং অফিসার, এবং প্রত্যেকটা অস্ত্র সেখানে সমর্পণ অনুষ্ঠানে
সশরীরে আমি হাজির ছিলাম, এবং এই যে আজকের যে বলা হচ্ছে যে এটা খুব দ্রুত সময়ে এই চুক্তি হয় না, 106টা বৈঠকের পরে, এবং সেটা জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি সময় থেকে শুরু করে, এটা ক্রনোলজি আছে, এটা একদম ধারাবাহিক একটা ইয়ে ছিল, তার মধ্য থেকে এটা আসছে। এবং সেই সময়ে তাও চুক্তির ক্ষেত্রে মোরারজি দেশাই আসছিলেন, সে চাচ্ছিল না পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের অশান্তি বিরাজ করুক, এবং সেটা স্পিল ওভার হোক আমাদের ওই দিকে, মানে অর্থাৎ তাদের সেভেন সিস্টারের দিকে তারা বিস্তৃতি ঘটাক। কারণ সেই সময় নাগা এনএসসিএন ডক্টর ফিজুর নেতৃত্বে, তারপরে লালডেঙ্গার নেতৃত্বে মিজোরামে তখন উদমাতাল কাপাল, তারপর আপনার মেগানের নেতৃত্বে মণিপুর রাজকুমার মেগানের, আর এদিকে ত্রিপুরাতে আপনার বিজয় রাঙ্কওয়ালের। এইসব জিনিস বক্তব্যের মধ্যে আনতে হবে। আমরা যখন ফারুক ভাই যেভাবে বললেন যে এটা হুট করে হয়ে গেছে, না, এটা তাহলে অবিচার করা হবে ইতিহাসের প্রতি, এটা যারা ওখানে কন্ট্রিবিউশন যাদের ছিল তাদের প্রতি অবিচার করা হবে। এটা ছিল অত্যন্ত একটা, আমি বলবো সুস্থ, এবং এটা ছিল আমাদের প্রথম একটা বিজয়। এই আমাদের পার্বত্য চট্টগ্রাম যখন অস্থিরতার বিরুদ্ধে প্রথম বিজয় ছিল, অনেকগুলো জীবন হানির পরে প্রথম বিজয় ছিল এই শান্তি চুক্তি। এবং সেখানে একটা ধারা আছে, আমরা ধারাগুলো একটাও আলোচনা করি নাই, বা সেই সুযোগ এখানে আসে নাই। সেখানে বলা আছে যেই কোনো ব্যবস্থা যেটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, বাংলাদেশ সংবিধান সেখানেই সর্বোচ্চ বিবেচ্য বিষয় থাকবে, অন্য কোনো বিষয় না, কোনো ধারা থাকবে। এই ধারাটা কিন্তু আছে, পরিষ্কার করে আছে। সুতরাং এখানে একদম শেষ সময়, এখন আনা তোলা এটা রিভিউ করার বিষয় না, এটা হচ্ছে ওই ধারাটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি যে কোনো সময়। কোনোটাই যদি সাংঘর্ষিক মনে হয় আমাদের সার্বভৌমত্বের সাথে, আমার সংবিধানের সাথে, সংবিধান সেখানে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে, পরিষ্কার করে লেখা আছে। একদম পরিষ্কার। আপনাকে একটু থামাই, আমি ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে যেটা বলছি যে আমরা ভারতে দেখছি যে এই বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন ইস্যুতেও তাদের একটা রাজনৈতিক ঐক্যমত আছে। এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি 5 আগস্ট চলে গেলেন, যে ওই দেশে আশ্রয় নিলেন, সেটি নিয়েও তাদের একটা রাজনৈতিক ঐক্যমত আছে। আমরা সেই রাজনৈতিক ঐক্যমতটা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কোনো দেশই কি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সক্ষমতা রাখে? এটি একটি জায়গা, এবং সেই সঙ্গে সীমান্তের নিরাপত্তাও বাড়ানো জরুরি বলে আপনি মনে করেন কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন। এবং ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা পুরো দেশ মিলে আমরা আন্দোলন করেছি, আমরা সফল হয়েছি। এর আগে কিন্তু আমরা সবাই খণ্ডভাবে আলাদা আলাদাভাবে আন্দোলন করার চেষ্টা করেছি, সফল হইনি। এটা খুবই দুঃখজনক যে আমাদের নিজের স্বার্থের উপরে, নিজের দলের স্বার্থের উপরে, নিজের গোত্রের স্বার্থের উপরে আমাদের দেশের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী দ্বিমুখী রাজনীতি করে, একজন আরেকজনের গালাগালিজ করে, আপনি জানেন। বাট এই ইস্যুতে কিন্তু দে আর ইউনাইটেড। আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হয়তো অনেকে পছন্দ করবে না, ও কিন্তু দেশের বাইরে যখন বিদেশে যাবে তখন এভরিবডি উইল বি ইউনাইটেড। সো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজের দলের স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল রাজনৈতিক দল, দেশবাসী, ছাত্র সমাজ, ব্যবসায়ী, সবাইকে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। এবং আমরা ইউনাইটেড থাকলেই এটা আমাদের। এবং আমি এমদাদ স্যারের সাথে খুবই একমত যে এটা সেনাবাহিনীর সমস্যা না, এটা দেশের একটা সমস্যা। এটা দি হেড অফ দি স্টেট হ্যাজ টু অ্যাড্রেস ইট উইথ অল দি মেকানিজম দ্যাট হি হ্যাজ আন্ডার হিজ স্ট্রেংথ। আমরা সার্বভৌমত্ব রক্ষা করেছি, এবং এতদিন সেনাবাহিনী যদি পার্বত্য চট্টগ্রামে না থাকতো, একটা অংশ এতদিন স্বাধীন হয়ে যেত, এরা অ্যানেক্সড হয়ে যেত কোনো দেশের সাথে। বাট এটা জাতীয়ভাবে, এবং সীমান্ত অবশ্যই উই হ্যাভ টু শো আওয়ার স্ট্রেংথ নাও। গুজব আছে যে সীমান্তে নাকি তারা ঐক্যবদ্ধ হচ্ছে। সো আমাদের সীমান্তের, আমরা চাই না আমাদের সন্ত্রাসীরা বাইরে যাক, তাদের সন্ত্রাসীরা আমাদের এখানে আসুক। সো উই হ্যাভ টু, আমরা সেনাবাহিনী অস্ত্র কিনে প্রশিক্ষণ করি কেন? টু ক্রিয়েট ডিটারেন্স, নট টু ফাইট এন্ড ওয়ার। সো আমরা নাও উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ডিটারেন্স দ্যাট উই আর স্ট্রং এনাফ টু প্রোটেক্ট দি সভরেনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ দিস নেশন। অনেক ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, অনেক ধন্যবাদ এস.এম. ফারুক, এবং অনেক ধন্যবাদ জনাব ইমদাদুল ইসলাম। আর একেবারে সময় নেই দর্শক, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন সব, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।